আমার সকল প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে হযবরল, সেই হযবরল বইয়ের 42 পাতা থেকে পরবর্তী অংশটা। তো দেখো, এখানে আমরা আগের দিন পর্যন্ত জেনেছিলাম যে সেই মকদ্দমায় এক একজন করে এক এক রকম কথা বলছিল। তো শেষ পর্যন্ত শিয়াল সবাইকে থামিয়ে দিয়ে বলেছিল যে সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। তো এরপর দেখো এখানে কি বলা হয়েছে। শুনে উধো বুধোকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। তো উধো এবার বুধোকে সেই শেয়ালের কথার সুর টেনে বলছে যে ফের সবাই মিলে যদি কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো আবার বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোঁটলা পেটা করে দেব। শেয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। তো শেয়াল এবার সেই হুজুরকে অর্থাৎ পেঁচাকে বলল যে হুজুর, এরা সব পাগল আর আহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজবিজের হাতে দিয়ে দিল। তো 4 আনা পয়সা সে তক্ষুনি 16টা পয়সা গুনে হিজিবিজবিজের হাতে দিয়ে দিল। আর সে রেগে গিয়ে লেজ আছড়িয়ে কি বলেছিল যে দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। তো আগেই হিজিবিজবিজের সঙ্গে চুক্তি হয়েছিল যে সাক্ষী দিলে সে 4 আনা পয়সা পাবে। এরপরে দেখো কি বলা হয়েছে। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাক্যেশ্বর বসে বসে হিসেব লিখছে। তো সে হিসেব লিখতে লিখতে কি বলল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। শিয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো কিনা? হিজিবিজবিজ খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটে জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজিবিজবিজ সুর করে বলতে লাগলো, আয় আয় আয়, শেয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শেয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। তো হিজিবিজবিজ এবার সুর করে শেয়ালের সম্পর্কে একটা অন্যরকম গান গাইতে আরম্ভ করলো। আর সেই গান শুনে শেয়াল এবার ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। এবার ব্যস্ত হয়ে কি বলছে, থাক থাক, সে অন্য শেয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। তো যেহেতু সাক্ষীদেরকে পয়সা দেওয়া হচ্ছে, তো যে কেউ এবার সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। এমন সময় হঠাৎ দেখি কাক্যেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম, শ্রী কাক্যেশ্বর কুচকুচে, 41 নং গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। এইভাবে সে বলছিল। ঠিক যেমন করে সে যখন হিসেব করে দেয় তার শুরুতেই কিছু কথা বলে নেয়, ঠিক সেই রকম ভাবে সেই কথাগুলোই বলছিল। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি তোমার নাম? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাক্যেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগিয়াপটি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম। যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। তো সে এবার কিভাবে তার দূরত্বের হিসাব দিচ্ছে। কাক বলছে যে কত দূর তার বাড়ি এখান থেকে, তার নিবাস কথাটির অর্থ হলো বাড়ি, সেটা বলা ভারী শক্ত। হিসাব করলে কিভাবে সে হিসাব দেখাচ্ছে যে ঘন্টা হিসাবে 4 আনা, মাইল হিসাবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। তো এইভাবে সে তার বাড়ির দূরত্বের হিসেব দিল। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো? কাক বলল, তা আর চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? অর্থাৎ কাক যখন এত রকম কথা বলছিল তখন শেয়াল কাককে জিজ্ঞাসা করছে যে এত কথা বলতে হবে না, তুমি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো? তো যখন বলল যে হ্যাঁ, এই পথ ধরে সোজা গেলেই তার বাড়ি পৌঁছে যাওয়া যাবে, তখন কাককে শেয়াল জিজ্ঞাসা করলো যে এই পথ কত দূর গিয়েছে। কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে, পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়? তো কাক এবার শিয়ালকে একরকম করে উত্তর দিচ্ছে যাতে শিয়াল তার উপরে আর কোনো কথা না বলতে পারে। কাক কি বলল যে পথ আবার কোথায় যাবে, পথ কি এখান ওখান চড়ে বেড়ায়, নাকি দার্জিলিংয়ে হাওয়া খেতে যাবে? এইরকম ভাবে সে একটা তাচ্ছিল্য ভরা উত্তর দিল।
শেয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যে এছো, মকদ্দমার কথা কি জানো? তো শেয়াল এবার একটু রেগে গিয়ে সে কাককে জিজ্ঞাসা করছে যে তুমি সাক্ষী দিতে এসেছো, তুমি মকদ্দমার বিষয়ে কি জানো, তুমি তো ভারী বেয়াদব। কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। তো যেহেতু সেই মান বিষয়ে একটা কথা উঠেছিল, তো কাক এবার বলছে যে মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। তো কচুরির 4 প্রকার বর্ণনা সে দিয়ে দিল। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তো সে কি ব্যাখ্যা দিল কালাজ্বর কাকে বলে? সে বলল যে একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা, সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। তো কাক যখন এইসব কথাগুলো বলল, তখন আবার বিচার সভায় একটা ভয়ানক রকম গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ ক্ষেপে গিয়ে টপ করে কোলা ব্যাঙকে খেয়ে ফেললো। তো কুমির তখন হঠাৎ করে প্রচণ্ড রেগে গিয়ে কোলা ব্যাঙকে খেয়ে ফেললো। তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগালো। তো যখনই ছুঁচোটা দেখলো যে কুমির ব্যাঙটাকে খেয়ে ফেলেছে, তখন আবার ছুঁচোটা চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মকদ্দমায় রায় দেব। তো পেঁচা তখন একটুখানি গম্ভীর হয়ে কি বলল যে সবাই এখন চুপ করো, আমি মকদ্দমার রায় দেব। অর্থাৎ শেষ পর্যন্ত এই বিচারে কি রায় শোনা যাবে, এবার সে সেটা বলতে চেষ্টা করছে। এই বলেই সে কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। তো সে কাকে হুকুম করলো? কানে কলম দেওয়া একটা খরগোশকে হুকুম করলো। মানহানির মকদ্দমা 24 নম্বর, ফারিয়াদি সজারু, আসামি দাঁড়াও। আসামি কই? সবাই তখন বলল, ওই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। তো ন্যাড়াটা ভারী বোকা, সে ভাবলো ঠিক যেরকম সাক্ষী দেওয়ানো হচ্ছিল যাদেরকে দিয়ে, তারা যেরকম 4 আনা করে পয়সা পাচ্ছিল, আসামি সাজলেও বুঝি তাকে পয়সা দেয়া হবে। তাই যখন তাকে আসামি সাজানো হলো, তখন সে আর কোনো রকম আপত্তি জানালো না। হুকুম হলো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। তো সেই মোকদ্দমার বিচারে ন্যাড়ার কি হুকুম হলো? ন্যাড়া যেহেতু আসামি সাজলো, তো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পিছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারলো। অর্থাৎ তাকে গুঁতিয়ে দিল, সিং দিয়ে ঢুসিয়ে দিল। তারপরেই আমার কান কামড়ে দিল। তো এরকম সময় হঠাৎ করে সে দেখলো যে ব্যাকরণ সিং তাকে গুঁতিয়ে দিল এবং তারপর তার কান কামড়ে দিল। অমনি চারিদিকে কিরকম সব গুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় মেজো মামার মতো হয়ে গেল। তো আমাদের গল্প কথক এবার কি বুঝতে পারছেন যে চারিদিকটা যেন কিরকম একটা গুলিয়ে গেল, আর ছাগলটার মুখটা বদলে যেন শেষটায় গল্প কথকের মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমোনো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তো গল্পকথক এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন এবং ঘুমিয়ে এতক্ষণ তিনি এইরকম আজে বাজে রকমের স্বপ্ন দেখছিলেন। অর্থাৎ গোটা যে হযবরলয়ের গল্পটা আমরা পড়লাম, সবটাই গল্পকথক স্বপ্ন দেখছিলেন। তিনি ভাবলেন, যেহেতু তার মেজমামা তাকে কান ধরে টেনে তুলে দিলেন এবং ব্যাকরণ শেখবার নাম করে আমাদের গল্পকথক এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি রুমাল কোথাও নেই। তো রুমালটা গল্পকথক কোথাও খুঁজে পাচ্ছিলেন না। সেই গল্পের শুরুতে রুমালটাকে তিনি খুঁজতে গিয়ে দেখেছিলেন যে রুমালটা বেড়াল হয়ে গিয়েছে। আর একটা বেড়াল বেড়ার উপর বসে গোঁফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল। তো গল্পকথকের যখন ঘুম ভাঙলো, যখন তার সবটাকেই স্বপ্ন বলে মনে হচ্ছিল, তখন গল্পকথক কি দেখতে পেল না, একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গোঁফে তা দিচ্ছিল। আর গল্পকথককে দেখতে পেয়েই হঠাৎ করে খুব দ্রুত বেগে সেখান থেকে পালিয়ে গেল, তাড়াতাড়ি করে পালিয়ে গেল। আর ঠিক সেই সময়ে বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যয় করে ডেকে উঠল, আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা
মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। তো গল্পকথক কাকে বলেছিলেন? তার বড় মামাকে বলেছিলেন। আর তার বড় মামা কি বলেছিলেন? যে যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে আবার গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কি না এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। তো তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তারা এখনো গল্পকথকের মতোই বয়স কম তাদের। তো তোমাদের যেহেতু এখনো বেশি বয়স হয়নি, তাই গল্পকথক তোমাদেরকেই ভরসা করে এই গল্পখানা বলল। এই গল্পটা আসলে তার স্বপ্নের গল্প। তিনি এইসব ঘটনা স্বপ্নে ঘটতে দেখেছিলেন, কিন্তু তার বড় মামার যেহেতু বয়স বেড়েছে, তাই তিনি এসব কথা বিশ্বাস করেননি। এবং গল্পকথক যখন তার বড় মামাকে এসব কথা বলতে গিয়েছে, তখন গল্পকথককে তার বড় মামা বলেছে, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে এখন গল্প করছিস। অর্থাৎ তিনি এখন বিশ্বাস করছেন না। তো সেই দুঃখেই গল্পকথক, যেহেতু তোমাদের এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদেরকে এই গল্পখানা বললেন। তো আজকে আমাদের এই হযবরল যে তোমাদের সহায়ক পাঠ বইটি রয়েছে, তার সম্পূর্ণ আলোচনা শেষ হলো। এরপরে আমি অবশ্যই এই গল্প থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে অনুশীলনের, সেইগুলো আলোচনা করে দেব। আর তোমরা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই চ্যানেলের এই হযবরল গল্প সংক্রান্ত ভিডিওগুলো দেখে নাও, তাহলে আশা করছি এই বইটা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। এর প্রশ্ন উত্তর সম্পর্কে, এর অর্থ বোঝার সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আর তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করো। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।